আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024-এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমত দেখি একটু উদ্দীপকের কি বলতেছে। উদ্দীপক একটা হচ্ছে কি মানচিত্র দিয়েছে, কি এটা বাংলাদেশের মানচিত্র দিয়েছে। এখন দেখো যে এই মানচিত্র সম্পর্কে আমরা একটু ধারণা নিতে হবে, ঠিক আছে? কি ধারণা নিতে হবে। তো দেখো এই যে এই নদীটা এটাকে আমরা বলতেছি কি পদ্মা নদী। দেখো এটা হচ্ছে বাংলাদেশের একটা কি প্রধান নদী, পদ্মা নদী। এরপরে দেখো এই দিক থেকে একটা নদী বয়ে আসতেছে, এই যে এই নদীটা হচ্ছে কি যমুনা নদী। তারপরে এখানে কয়েকটা ভূপ্রকৃতি অঞ্চল দিয়ে আছে, দেখো এই যে ডট 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 ডট। তো এটা হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়। এটা হচ্ছে কি যে আমাদের হচ্ছে এখানে কোন কোন জেলাটা আছে, এখানে ময়মনসিংহ জেলা আছে, টাঙ্গাইল জেলা আছে, গাজীপুর জেলার কিছু অংশ নিয়ে মানে কি এই যে এই নদীটাও মধুপুর ও ভাওয়ালের গড় অবস্থিত। তারপর দেখো এই যে এখানে এটা হচ্ছে সুরমা, এটা কুশিয়ারা। তো এই মিলিত হয়ে একটা কালনীর নাম ধারণ করার পরে এই নদীটা হচ্ছে এই যে নদীটা, এটা হচ্ছে কি মেঘনা নদী। কি নদী? এটা হচ্ছে বাংলাদেশের কি অন্যতম একটা প্রধান নদী মেঘনা। তো দেখো এই মেঘনা আর পদ্মা মিলিত হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে আবার যে চাঁদপুর। কি? চাঁদপুর। আর হচ্ছে এখানে আপাতত এই কয়টা হচ্ছে কি আমাদের ইনফরমেশন দেওয়া আছে। তো দেখো এখানে আমাদের বাংলাদেশের উত্তর পূর্ব মানে দক্ষিণ পূর্ব অঞ্চল যে আমাদের টারশিয়ারি যুগের পাহাড়গুলো আছে, এখানে হচ্ছে কি বরেন্দ্রভূমি অঞ্চল আছে। আর এই অঞ্চলটাকে বলতেছে কি ছি অঞ্চল। দেখো এটা হচ্ছে কি ছি চিহ্নিত অঞ্চল। আর এইটা হচ্ছে আমরা কি এই অঞ্চলটাকে আমরা বলছি কি প্লাবন সমভূমি, কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এখন দেখো এইটা হচ্ছে এই অঞ্চলগুলো দেখবা যে উঁচু নিচু পাহাড় পাহাড় পর্বতমালা আছে। এই অঞ্চলে দেখবে যে কি এখানকার পাহাড়গুলোর উচ্চতা তেমন বেশি না, এখানকার 610 মিটার, এখানে হয়ে থাকে 6 থেকে 30 মিটার পর্যন্ত হয়ে থাকে। তো এখানে কি তেমন উঁচু নিচু দেখা যায়। কিন্তু এইটুক হচ্ছে কি বাংলাদেশে দেখো এই যে দক্ষিণ পূর্ব সরি হচ্ছে কি দক্ষিণ পশ্চিম অঞ্চল, এই অঞ্চলটা সম্পূর্ণ হচ্ছে কি সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। দেখো এই দিক থেকে আমাদের এই উপরে হচ্ছে কি যে হিমালয় পর্বতমালা অবস্থিত। হিমালয় পর্বতমালা থেকে প্রত্যেকটা নদীর উৎপত্তি হয়ে দেখো এই নদীগুলো পরবর্তীতে এইদিকে পল্লী বয়ে আনতে 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 এখানে কি আমাদের যে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিটা কি সৃষ্টি করেছে। এখন আমরা হচ্ছে কি প্রশ্নগুলো দেখি, যে প্রশ্নগুলোতে কি বলতেছে। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা হচ্ছে কি ভূমিকম্প কাকে বলে। কি ভূমিকম্প কাকে বলে? খ নম্বর কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের নদীগুলো বঙ্গোপসাগরের দিকে কি প্রবাহিত হয় কেন? গ নম্বর কোশ্চেন বি চিহ্নিত অঞ্চলের ভূপ্রকৃতি কি বর্ণনা করো। আর ঘ নম্বর বলছে সি চিহ্নিত ভূপ্রকৃতির গুরুত্ব কি করো বিশ্লেষণ করো। এখন আমরা ক নম্বর আনসারটা দেখি। দেখো ক নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে কি যে ভূমিকম্প কাকে বলে। কি ভূমিকম্প বলতেছে যে কখনো কখনো ভূপৃষ্ঠের কত অংশে। এখন দেখো ভূমিকম্প যখন হয় পুরো পৃথিবীতে ভূমিকম্প হয় এমন না। মনে করো যে আমাদের বাংলাদেশের একটা নির্দিষ্ট অঞ্চলে কি ভূমিকম্প হলো, মনে করো এটা পৃথিবী, পুরো এই পৃথিবীর এই অংশটাকে ভূমিকম্প হলো। বলতেছে যে কখনো কখনো ভূপৃষ্ঠের কত অংশে হঠাৎ কোনো কারণে কি বলতেছে হঠাৎ কোনো কারণে কেঁপে ওঠে। এ কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচন্ড হয়ে থাকে। তো আমরা জানি ভূমিকম্প যে ছোট থেকে বড় আকারের হয়ে থাকে, আবার যা কয়েক মাত্র সেকেন্ড দেখ বলতেছে যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তো জানি যে ভূমিকম্প 1-2 মিনিট এমন হয় না, মাত্র কি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ দেখো আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। এখন কি ভূমিকম্পের যে কম্পনটা সেটা কি আকস্মিক হয়, এটা তো বার্তা দিয়ে আসে না যে আমি কি ভূমিকম্প আসতেছে এমন না, ঠিক আছে? আমরা অন্য যে প্রাকৃতিক দুর্যোগগুলোর কি যে আকস্মিক যে পরিবর্তন দেখি না, কিন্তু কি আমরা হচ্ছে আগাম পরিবর্তনটা দেখি। আগাম যে একটা কি যে ওই ভূমিকম্পটা অথবা কি যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ আসবে সেটা আমরা কি পূর্বাভাস পাই, কিন্তু ভূমিকম্পের কোনো ধরনের কি পূর্বাভাস পাই না। তার জন্য এটাকে বলতেছে আকস্মিক পরিবর্তন। আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে কি বলে? ভূমিকম্প বলে। আচ্ছা, এরপরে খ নম্বর কোশ্চেনটা ছিল যে বাংলাদেশের বেশিরভাগ নদীগুলো হচ্ছে কি যে বঙ্গোপসাগরের দিকে পতিত হয়েছে কেন। এখন দেখো খ নম্বর কোশ্চেনটা যে বাংলাদেশের বেশিরভাগ নদ নদীগুলোর উৎপত্তি হচ্ছে কি হিমালয়ে। কি বাংলাদেশের বেশিরভাগ নদ নদীগুলোর উৎপত্তি স্থল হচ্ছে হিমালয়। তিব্বত ও আসামের লুসাই পাহাড় থেকে কি বলতেছে তিব্বত ও আসামের লুসাই পাহাড় থেকে পাহাড়ের ঢাল বেয়ে এসব নদী অসংখ্য উপনদীর সাথে মিশে শেষ পর্যন্ত দক্ষিণ বঙ্গোপসাগরে কি দক্ষিণে বঙ্গোপসাগরে মিলেছে। কি বলতেছে দেখো যে বাংলাদেশের বেশিরভাগ নদীগুলোর উৎপত্তি হচ্ছে কি হিমালয়। এখন কি হিমালয় হচ্ছে বাংলাদেশের উপরের দিকে অবস্থিত। এখন দেখো বাংলাদেশের মানচিত্র যদি এমন হয়,
মনে করে যে এটা বাংলাদেশের মানচিত্র। তো এখানে কি হিমালয় পর্বতমালা অবস্থিত, ঠিক আছে, এখানে কি এই পাহাড়গুলো হিমালয়। তা এখান থেকে প্রত্যেকটা নদী উৎপত্তি হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করার পরে এটা হচ্ছে আমার কি বঙ্গোপসাগরে। তো পরবর্তীতে কি সব নদীগুলো বঙ্গোপসাগরে কি নিচের দিকে নেমে গেছে। তো এটাকে বলতেছে কি যে প্রত্যেকটা নদীর উৎপত্তিস্থল আমাদের কি হিমালয় পর্বতমালা থেকে। দেখো পাহাড়ের ঢাল বেয়ে এইসব নদী অসংখ্য উপনদীর সাথে মিশে শেষ পর্যন্ত দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে কি দেখো গিয়ে পড়েছে। যেহেতু ভূপৃষ্ঠের তুলনায় বঙ্গোপসাগরের অবস্থান কিছুটা নিচু, তাই নদীগুলোর পানি প্রাকৃতিকভাবেই সাগরের দিকে কি হয়, প্রবাহিত হয়। এরপর গ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, আচ্ছা গ নম্বর বলতেছে উদ্দীপকের মানচিত্রে বি চিহ্নিত অঞ্চলটি দ্বারা মধুপুর ও ভাওয়ালের গড় অর্থাৎ প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে নির্দেশ করা হয়েছে। কি বলতেছে যে উদ্দীপকের মানচিত্রে বি চিহ্নিত অঞ্চলটি দ্বারা মধুপুর ও ভাওয়ালের গড়। তো আমরা কি বি চিহ্নিত অঞ্চলটা বললাম, দেখো যে আমাদের হচ্ছে কি যে ময়মনসিংহ জেলার কিছু একটা অংশ ছিল, যে এটা হচ্ছে কি মধুপুর ও ভাওয়ালের গড় দেওয়া হচ্ছে এবং অর্থাৎ প্লাইস্টোসিন কালের সোপানসমূহকে কি করছে, নির্দেশ করছে। আনুমানিক 25,000 বছর পূর্বে বরফ গলা প্লাবনের ফলে বাংলাদেশের মোট ভূমির প্রায় 8% কি 8% এলাকা জুড়ে এই চত্বর ভূমি গঠিত হয়। এই ভূমিটি মূলত কি 3টি ভাগে বিভক্ত। কয়টি ভাগে বিভক্ত? 3টি ভাগে। এক হচ্ছে কি বরেন্দ্র ভূমি, 2 হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড়, 3 হচ্ছে কি লালমাই পাহাড়। তো দেখো এই আমাদের কি যে প্লাইস্টোসিন কালের যে সোপানসমূহ, এই সোপানসমূহ মূলত 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগে বিভক্ত করা হয়েছে। দেখো পরে বলতেছে কুমিল্লা যার উচ্চতা 21 মিটার অন্ত বরফগুলো পানিতে কি প্লাবনের সৃষ্টি হয়ে এইসব চত্বর ভূমি গঠিত হয়েছিল। এই অঞ্চলের মাটিতে নুড়ি, বালি এবং কংকর কি থাকে, মিশ্রিত থাকে, আমরা জানি। আচ্ছা এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনটা, যে মানচিত্রে সি চিহ্নিত অঞ্চলটি বাংলাদেশের ভূপ্রাকৃতিক অন্যতম প্রধান অংশ যা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো কি বললাম যে এটা হচ্ছে মূলত সাম্প্রতিক কালের প্লাবন সমভূমিকে নির্দেশ করছে। কি সি চিহ্নিত অঞ্চলটা হচ্ছে কি সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বলতেছে বাংলাদেশের মোট ভূমির প্রায় 80% এলাকায় এই বিস্তীর্ণ সমভূমির অন্তর্গত। কি 80%, তার মানে কি বাকি 20% হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড়সমূহ 12%, আর হচ্ছে কি প্লাইস্টোসিন কালের সোপানসমূহ 8%। তাহলে 12 আর 8 20, আর বাকি আমাদের মোট ভূখণ্ডে প্রায় 80% হচ্ছে কি যে বিস্তীর্ণ সমভূমি অন্তর্গত। নদ নদী, দেখো কি বলতেছে নদ নদী বিধৌত এই অঞ্চলটি বছরের পর বছর ধরে নদীর পানির সাথে মিশে বয়ে আসা পলিমাটি সঞ্চিত হয়ে গঠিত হয়েছে। বিশেষ করে বর্ষাকালে যখন বন্যার সৃষ্টি হয় তখন মাটির সাথে আসা পলিমাটি নতুন আস্তরণ এই ভূমির ওপর কি পড়ে, যা মাটির উর্বর শক্তিকে কি প্রাকৃতিকভাবে দেখো বহুগুণ কি করে, বাড়িয়ে দেয়। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি ফরিদপুর, কি বলতেছে ভৌগোলিকভাবে এই অঞ্চলটি কোন কোন জেলায় অবস্থিত, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং ঢাকা জেলার অংশ বিশেষ নিয়ে গঠিত। এর মোট আয়তন প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার। এখন দেখো আমাদের বাংলাদেশের আয়তন হচ্ছে প্রায় কত, 1,47,000 এমন। তো এখন আমাদের কি সমভূমি হচ্ছে প্রায় 1,24,000, মানে কি প্রায় হচ্ছে কি যে সমান বেশি, মানে কি 20% হচ্ছে কি পাহাড় পর্বত, আর হচ্ছে কি যে আর 80% হচ্ছে কি প্লাবন সমভূমি আছে আমাদের। তারপর বলতেছে দেখো যে এই প্লাবন সমভূমি মাটির স্তর অত্যন্ত গভীর এবং কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। তো দেখো কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী কেন, কি এখানে পলি জমে জমে কি চাষাবাদটা ভালো হয়। বলতেছে দেখো যে নরম ও উর্বর পলিমাটির কারণে এখানে খুব সহজে চাষাবাদ করা যায় এবং প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হয়। যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাই কৃষিজাত দ্রব্য উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে এই অঞ্চলটি জাতীয় অর্থনীতিতে কি অপরিহার্য ভূমিকা পালন করে আসছে। মূলত কৃষির উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে এই প্লাবন সমভূমির গুরুত্ব কি অপরিসীম। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করে ফেললাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।